মর্নিং। চলো আজ সালোক সংশ্লেষ নিয়ে আরও কিছু কথা জানবার চেষ্টা করি। আগের দিন অনেকটাই আলোচনা হয়েছে সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষ কোথায় হয়, সালোক সংশ্লেষের জন্য কোন কোন উপাদান প্রয়োজন হয়, আর সমীকরণটা জেনেছিলাম সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ। চলো আর একটু বিস্তারিত জানবার চেষ্টা করি আমরা। সালোক সংশ্লেষের পদ্ধতিগুলো জেনে নেওয়া যায়, কিভাবে সম্পন্ন হয় সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের পদ্ধতি, সালোক সংশ্লেষ এর পদ্ধতি। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা একটা বিশাল জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা খুব সহজেই বলে দিই, উদ্ভিদ তার ক্লোরোফিলযুক্ত সবুজ সজীব কোষে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও জলের সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য ও অক্সিজেন উৎপন্ন করে। এই প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষ পদ্ধতি একটা বেশ জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি কি ঘটে আমরা বিস্তারিত আজকে জানব। তো আগের দিন যতটা আমাদের আলোচনা হয়েছিল সেখান থেকে শুরু করা যাক। যে আমরা সমীকরণটা জেনেছিলাম, বলো একজন সমীকরণটা বলো দেখি, একটু জোরে বলবে, শোনা যাচ্ছে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 CO2 আর 12 অণু জল নিয়ে তৈরি হচ্ছিল কি কি, উপরে ছিল আলো আর নিচে ক্লোরোফিল, মানে আলোর সাহায্যে হচ্ছে ক্লোরোফিল, তৈরি হচ্ছিল গ্লুকোজ C6H12O6 আর উৎপন্ন হচ্ছিল 6 অণু জল আর 6 অণু অক্সিজেন। এটা ছিল সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ। এটা আমরা আগের দিনেই জেনেছি। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দুটো ঘটনা একসঙ্গে ঘটে, জারণ আর বিজারণ। তাই সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে। তোমাদের এখানে একটা প্রশ্ন পড়ে এখানে যে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন হতো জল, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করে, এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ প্রক্রিয়া। তাহলে এখানে জারণ ঘটছে, আরেকটা ঘটছে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। এখানে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাই একসঙ্গে জারণ এবং বিজারণ দুটো প্রক্রিয়ায় ঘটছে বলে একে বলা হয় জারণ বিজারণ প্রক্রিয়া। এখানে তোমরা ক্লিয়ার ধারণা করবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করে। এখান থেকে একটা প্রশ্ন দেয় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি। তাহলে এই যে অক্সিজেন, 6 অণু অক্সিজেন পেয়েছে, এটা আসছে কোথা থেকে? এই জল থেকে। তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য যে জল ব্যবহার করে সেই জল থেকেই অক্সিজেন তৈরি হয়। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জল। আরেকটা প্রশ্ন দেয় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন হয়, এখানের মধ্যেও একটা অক্সিজেন আছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ অণুতে যে অক্সিজেন আছে তার উৎস কি? এই এখানে যে অক্সিজেন আছে এই অক্সিজেনটা এসেছে এই কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন থেকে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ অণু অক্সিজেনের উৎস কিন্তু কার্বন ডাইঅক্সাইড। এই দুটো প্রশ্ন খুব ভালো করে মনে রাখবে। তাহলে এই প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করে আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ বা শর্করা তৈরি করে। এরপর জেনে নেওয়া যাবে এই প্রক্রিয়াটা, এই জারণ প্রক্রিয়াটা যখন হয়, জল জারিত হয়ে যখন অক্সিজেন তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটা হওয়ার সময় আলোর দরকার।
অর্থাৎ এই প্রক্রিয়াটা হচ্ছে একটা আলো নির্ভর প্রক্রিয়া, আলো ছাড়া এটা সম্ভব হয় না। তো যখন এটা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় আলোক নির্ভর প্রক্রিয়া বা আলোক দশা। সালোক সংশ্লেষের আলোক দশায় এই জল থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে যখন গ্লুকোজ তৈরি হয়, এই বিক্রিয়ার সময় অক্সিজেন এই আলোর প্রয়োজন হয় না, তাই এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। তাহলে সালোক সংশ্লেষ পদ্ধতিটা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে আলোক দশা বা আলোক নির্ভর দশা, আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। এই দুটো দশা নিয়ে চলো বিস্তারিত আলোচনা করা যায়। প্রথমেই আছে আলোক দশা বা আলোক নির্ভর দশা। এই নামগুলো আলোক দশা আর আলোক নির্ভর দশা দুটো কেন আলাদা বলছি, এটা থেকে একটা ভুল ধারণা তৈরি হয়ে যায় যে আলোক দশা অর্থাৎ আলোতে হবে, অন্ধকার দশা মানে অন্ধকার অর্থাৎ রাতে হবে, এরকম নয়। মানে অন্ধকার দশা মানে আলোর উপস্থিতি ছাড়াই সেটা হতে পারে, বা আলো থাকলেও তার কোনো আলোর প্রভাব নেই, ওই অন্ধকার দশায় আলোর কোনো ভূমিকা নেই। আলোক নির্ভর দশা বা আলোক দশা বা আরেকটা নাম আছে, এটাকে আলোক বিক্রিয়াও বলা হয়, আলোক বিক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষ পদ্ধতিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আলোক নির্ভর দশা বা আলোক দশা বা আলোক বিক্রিয়া, আরেকটা ভাগ হচ্ছে কি আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। তাহলে আমরা এখানে এই আলোক নির্ভর দশাটা নিয়ে আগে আলোচনা করা যায়। তো এই আলোক দশাটা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। তোমরা জানো ক্লোরোপ্লাস্টের দুটো অংশ, গ্রানা ও স্ট্রোমা। গ্রানার মধ্যে সম্পন্ন হয় আলোক দশাটি, খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন হয়। গ্রানা, সালোক সংশ্লেষের আলোক দশাটি গ্রানার মধ্যে সম্পন্ন হয়। সালোক সংশ্লেষের আলোক দশাটি গ্রানার মধ্যে সম্পন্ন হয়। এই প্রক্রিয়াটাতে মানে আলোক দশা পুরো প্রক্রিয়াটাতে অনেকগুলো ঘটনা ঘটে। এই ঘটনাগুলোকে আমরা পরপর জানব। প্রথমেই আছে সৌরশক্তির আবদ্ধকরণ। সৌরশক্তির আবদ্ধকরণ, সৌরশক্তির আবদ্ধকরণ। কি হলো শুনতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, তোমাদের দিকে গিয়েই বলছি। আচ্ছা তোমরা গোলমালটা একটু আস্তে করো, নিজেরা কথা বলো না, তাহলেই শুনতে পাবে। সৌরশক্তির আবদ্ধকরণ, এই দশাতে এই শুরুতে কি হয়, এর শুরুতেই হয় ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দায় অবস্থিত যে কোয়ান্টাজোম আছে, সেই কোয়ান্টাজোমের মধ্যে সালোক সংশ্লেষীয় যে রঞ্জক পদার্থ থাকে, সেই রঞ্জক পদার্থ দ্বারা সূর্যালোকের ফোটন কণা শোষিত হয়। এই যে রঞ্জক পদার্থগুলো ফোটন কণা শোষণ করছে, তারা তাদের শোষিত শক্তিকে শেষে ক্লোরোফিল এর কাছে পৌঁছে দেয়। ক্লোরোফিল এর কাছে পৌঁছানোর একটা বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতিটিকে বলা হয় ইন্ডাকটিভ রেজোন্যান্স। ইন্ডাকটিভ রেজোন্যান্স পদ্ধতিতে অন্যান্য সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থগুলো যে শক্তি শোষণ করছে তা ক্লোরোফিল এর কাছে স্থানান্তরিত করছে। তাহলে সৌরশক্তির আবদ্ধকরণ হলো এর প্রথম দশাটি, প্রথম পর্যায়টি। দ্বিতীয় পর্যায়ে কি হয়, ক্লোরোফিল সক্রিয় হয়। তাহলে দ্বিতীয় পর্যায়ে কি হয়, ক্লোরোফিলের সক্রিয়করণ। ক্লোরোফিলের সক্রিয়করণ, ক্লোরোফিলের সক্রিয়করণ, অর্থাৎ এর কাছে যখন শক্তি চলে এসেছে,
তখন ক্লোরোফিল উত্তেজিত হয়। কিভাবে উত্তেজিত হয় চলো তোমাদের দিকে গিয়ে বলি। ক্লোরোফিল কিভাবে উত্তেজিত হয়? তাই ক্লোরোফিল সৌরশক্তি পেয়েছে, এখান থেকে একটা ইলেকট্রন বিচ্যুত হয়ে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়। এরপর ওই ইলেকট্রনটি শক্তি ত্যাগ করে, শক্তি বলতে তাপ শক্তি, শক্তি ত্যাগ করে নিম্ন শক্তি স্তরে আবার নেমে আসে। এইভাবে ক্লোরোফিল থেকে ইলেকট্রন যখন বিচ্যুত হয়ে যায় তখন ক্লোরোফিল উত্তেজিত বা সক্রিয় হয়ে যায়। তাহলে ক্লোরোফিল উত্তেজিত বা সক্রিয় হয়ে গেছে। তাহলে উত্তেজিত হলে আমরা কি করি? দেখি অনেক সময় লোক উত্তেজিত হয়ে যায়, কিছু লোক দেখেছি আমরা উত্তেজিত হলে কিছু জিনিস ভাঙচুর করে, ওই হাতের কাছে গ্লাস পেয়েছে, গ্লাস ফেলে দিল, বা কেউ থালাবাটি ভাঙছে। আমার একটা বন্ধুর কথা মনে পড়ে গেল, তোমাদেরকে বলে দিই একটা ছোট্ট ঘটনা। একটা বন্ধুর বাড়িতে একবার গিয়েছি, তো সেই বন্ধু ঝাল খেতে পারতো না, একদমই ঝাল খেতে পারতো না। তো গিয়েছি, রাত্রিবেলায় খাবার খাওয়ার সময় মাংস হয়েছে, তো পুরো বাটি ভর্তি মাংস দিয়েছে। তো হঠাৎ দেখলাম সেই বন্ধুটি ওই মাংসের বাটিকে উপুড় করে ফেলে দিল। আমরা তো অবাক হয়ে গেলাম, কি হলো ঘটনা? কিছু মুখে কিছু বলেনি, শুধু বাটিটা উল্টে দিয়েছে। তো কাকিমা জানতেন যে ব্যাপারটা কি, ওকে বলছে কি রে, তো বলতে পারতিস একটু। আসলে কি হয়েছে, ও ঝাল খায় না সেটা ওর মা জানে, তাহলে ওর জন্য আলাদা একটা বাটিতে মাংস করা ছিল, কিন্তু দেওয়ার সময় লট পালট হয়ে গেছে, ওই ঝাল মাংসের বাটিটাও পেয়ে গেছে। তো রাগে কি করলো, কিছু না বলে, মানে এত রাগ হয়ে গেছে ওর ঝাল পাওয়ার সঙ্গে 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 বাটিটাকে উপুড় করে দিয়েছে। তাহলে উত্তেজিত হয়ে গেলে অনেক সময় আমরা ঠিক করতে পারি না যে কি করব। ক্লোরোফিল উত্তেজিত হয়ে গেছে বা সক্রিয় হয়ে গেছে, এই ক্লোরোফিল কি করবে এবার? ক্লোরোফিল কোনো কিছুকে যে বললাম যে কিছু ভাঙবে, তাহলে এখানে কি ভাঙবে? এখানে তো ক্লোরোফিলের কাছে কোনো থালা গ্লাস বাটি কিছু নেই, তাহলে ও ভাঙার জন্য কাকে পেয়েছে? জলকে পেয়েছে। উদ্ভিদ মূলরম থেকে জলকে শোষণ করে এনেছে, জলকে পেয়েছ, জলকেও ভেঙে দিচ্ছে। তাহলে 3 নম্বর ভাগ হচ্ছে জলের বিশ্লেষণ। জলের বিশ্লেষণ। ক্লোরোফিল জলকে ভাঙবে, জলের সংকেত H2O, H2O, জল ভেঙে গিয়ে H প্লাস আয়ন মানে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে। এই বিক্রিয়াটাকে বলা হয় ফটোলাইসিস। তাহলে কখন ঘটে ফটোলাইসিস প্রক্রিয়াটা? সালোক সংশ্লেষের আলোক দশায় সম্পন্ন হয়। কি হয়? তাহলে সালোক সংশ্লেষের আলোক দশায় জলের বিশ্লেষণকেই বলা হয় ফটোলাইসিস। সালোক সংশ্লেষের আলোক দশায় জলের বিশ্লেষণকেই বলা হয় ফটোলাইসিস। খুব ভালো করে মনে রাখবে যে বিক্রিয়াটি কখন ঘটছে? আলোক দশায় ঘটছে। আর বিক্রিয়াটি কি? সালোক সংশ্লেষের আলোক দশায় জল বিশ্লেষিত হচ্ছে, জল বিশ্লেষিত হয়ে H প্লাস আয়ন আর হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে। এটাকে বলে, এই পদ্ধতিটাকে বলা হয় ফটোলাইসিস। তাহলে ফটোলাইসিস প্রক্রিয়াটা হলো কি? জলের বিশ্লেষণ। জল বিশ্লেষিত হয়ে H প্লাস আয়ন ও হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে। বিজ্ঞানী রবার্ট হিল এই ঘটনাটি পরীক্ষার দ্বারা প্রথম প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। তাই এই বিক্রিয়াটার আরেকটি নাম আছে, একে হিল বিক্রিয়াও বলা হয়। তো এটাও খুব ভালো করে মনে রাখবে যে হিল বিক্রিয়া কেন বলা হয়। রবার্ট হিল বলে একজন বিজ্ঞানী পরীক্ষার দ্বারা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন, তাই এই প্রক্রিয়াটাকে হিল বিক্রিয়াও বলে। এর পরবর্তী ধাপে কি হচ্ছে? তাহলে আমরা 3টে পর্যায়ে পড়লাম। সৌরশক্তির আবদ্ধকরণ, ক্লোরোফিলের সক্রিয়করণ, আর 3 নম্বরে কি পড়েছি? জলের বিশ্লেষণ। 4 নম্বরে আমরা পড়ব অক্সিজেন উৎপাদন, কিভাবে অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে এখানে ফটোলাইসিস পদ্ধতিতে যে হাইড্রোক্সিল আয়নটা আমরা পেয়েছি, এই হাইড্রোক্সিল আয়ন থেকে ইলেকট্রন বিচ্যুত হলে হাইড্রোক্সিল মূলক তৈরি হবে।
তাহলে 4 অণু জল থেকে 4টা হাইড্রোক্সিল মূলক আমরা পাবো। এই 4টা হাইড্রোক্সিল মূলক থেকে যখন ইলেকট্রন বিচ্যুত হবে তখন 4টি আমরা হাইড্রোক্সিল মূলক পাবো। এই 4টি হাইড্রোক্সিল মূলক থেকে 2 অণু জল আর 2 অণু অক্সিজেন পাওয়া যাবে। তাহলে এই প্রক্রিয়াটাকে, এই যে অক্সিজেন উৎপন্ন হলো, অক্সিজেন উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়াটায় এটাকে মানে এটা সম্পন্ন হচ্ছে কোথায়? সালোক সংশ্লেষের আলোক দশায় অক্সিজেন তৈরি হয়ে গেল। চলো একটু লিখে নেওয়া যাক। তাহলে 4 অণু জল, এটা মুছে দিচ্ছি, এখানটা থাক। 4 নম্বরে হলো অক্সিজেন উৎপাদন। জল ছিল, জল বিশ্লেষিত হয়ে H+ আয়ন ও হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়েছিল। তাহলে জল বিশ্লেষিত হয়ে আমরা পেয়েছিলাম কি? হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়ন। এই হাইড্রোক্সিল আয়ন তাহলে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমরা 4 অণু জল তাহলে এখানে লিখি 4 অণু জল। 4 অণু জল থেকে যদি আমি পাই তাহলে কি পাবো? 4টা হাইড্রোজেন আয়ন আর 4টা হাইড্রোক্সিল আয়ন। এই হাইড্রোক্সিল আয়নগুলো এবারে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। হাইড্রোক্সিল আয়ন থেকে 4টা ইলেকট্রন বেরিয়ে গিয়ে তৈরি করছে কি? 4টা OH মূলক। এই 4টা OH মূলক থেকে তৈরি হচ্ছে কি? আমার 2 অণু জল আর 1 অণু অক্সিজেন। তাহলে অক্সিজেন গ্যাস আমি কখন পেয়ে গেলাম? সালোক সংশ্লেষের আলোক দশায়। তাহলে সালোক সংশ্লেষের আলোক দশায় অক্সিজেন তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে একটা প্রশ্ন দেয় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কোন দশায় অক্সিজেন উৎপন্ন হয়? তাহলে অক্সিজেন উৎপন্ন হয় সালোক সংশ্লেষের আলোক দশায়। তো এখানে এখনকার আধুনিক মতে বলা হয় কি? জলের আলোক বিশ্লেষণ এবং উপজাত বস্তু হিসেবে অক্সিজেন ও জলের উৎপাদন একই সঙ্গে ঘটে এবং এই পদ্ধতিতে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স বা OEC অর্থাৎ অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স সাহায্য করে এবং জলের আলোক বিশ্লেষণ একটি চক্রাকার পথে সম্পন্ন হয়। এটা আধুনিক মতে বলছে একটা চক্রাকার পথে, বলছে এই আলোক বিশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এই চক্রাকার পথটিকেই বলা হয় কক্স ক্লক বা এস স্টেট মেকানিজম। এটা একটু মনে রাখার চেষ্টা করবে, এটা এখনকার অনেক প্রশ্নতে দিচ্ছে এখন। তাহলে অক্সিজেন উৎপাদন প্রক্রিয়াটা তোমরা বুঝলে। এর পরবর্তী যে পর্যায় সেটা হচ্ছে NADP এর বিজারণ। NADP আগে একদিন বলেছিলাম, NADP এর পুরো নাম কি? বলো, কেউ বলো একজন। নিকোটিনামাইড এডিনাইন বা এডিনিন, যা বলবে, এডিনিন ডাইনিউক্লিওটাইড কি? ঠিক, ফসফেট, ডাইনিউক্লিওটাইড ফসফেট। তো NADP এর বিজারণ এই পর্যায়টাই কি হয়? ফটোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন H+ আয়নটা দেখো এখনো পড়ে আছে। হাইড্রোক্সিল আয়নটা ব্যবহৃত হয়েছে, H+ আয়নটা এখনো পড়ে আছে। তাহলে ফটোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন H+ আয়ন এবং ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন জারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট অর্থাৎ NADP+ দ্বারা গৃহীত হয় এবং যার ফলে তৈরি হয় কি? বিজারিত NADPH। তাহলে কি হচ্ছে এখানে? আরেকবার বলছি, ভালো করে শুনো তো বুঝতে পারবে। একটু তোমাদের প্রথমবার একটু
অসুবিধা মনে হচ্ছে, কিন্তু পদ্ধতিটা খুব সোজা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমাদের H প্লাস আয়নটা এখনো পড়ে আছে, এই H প্লাস আয়ন এবং ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন জারিত নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট অর্থাৎ NADP প্লাস দ্বারা গৃহীত হয়। তাহলে NADP প্লাসের সঙ্গে গৃহীত হচ্ছে কি ওই H প্লাস আয়নটা আর ইলেকট্রন, এটার দ্বারা। তাহলে এটা লিখে দিস, কি বুঝতে কষ্ট হচ্ছে? NADP এর কি বললাম, NADP এর বিজারণ। তাহলে 5 নাম্বার ধাপটায় এলাম আমরা। 5 নাম্বার ধাপে হচ্ছে NADP এর বিজারণ। পুরো নামটা বললাম কি, নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই NADP এর সাথে এই যে H প্লাস আয়ন আমাদের ওই ফটোলাইসিসের সময় H প্লাস আয়ন পেয়েছিলাম, সেই H প্লাস আয়ন NADP এর সাথে যুক্ত হবে, আর ক্লোরোফিল থেকে যে ইলেকট্রন নির্গত হয়েছিল সেও এর সাথে যুক্ত হয়ে NADP H তৈরি করবে। তাহলে এর সাথে যুক্ত করে দিই NADP প্লাস, ওখান থেকে পেয়েছিলাম কি H প্লাস আয়ন, কটা ছিল, যাই হোক H প্লাস আয়ন আর ইলেকট্রন যুক্ত হয়ে তৈরি করছে কি NADPH। NADPH কটা ছিল ওখানে? আমরা যখন ওই ফটোলাইসিসে দেখলাম যে H2O ভেঙে H প্লাস আয়ন আর তৈরি হয়েছিল কি হাইড্রোক্সিল আয়ন, ওখানে দুটো H প্লাস আয়ন ছিল, তাহলে দুটো H প্লাস আয়ন এখানে যুক্ত করি, দুটো H প্লাস আয়ন যুক্ত করলাম। কি তোমার কি সমস্যা হচ্ছে? না, তোমার যা সমস্যা যদি হচ্ছে আমার সঙ্গে বলো, সরাসরি বলো, এখানে এদিকে বলো, আর একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। আরো আমি রিপিট করব, বারবার রিপিট করব, যতক্ষণ না তোমাদের ক্লিয়ার হয় আমি বারবার বলবো। তাহলে NADP প্লাসের সঙ্গে দুটো হাইড্রোজেন আয়ন আর ওই ক্লোরোফিল থেকে নির্গত যে ইলেকট্রন, দুটো ইলেকট্রন এখানে যুক্ত হয়ে NADPH আর H প্লাস আয়ন তৈরি করলো। তাহলে NADPH আমরা পেলাম। হলো, এবার বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা আসবো লাস্ট পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে। ষষ্ঠ পর্যায়ে কি হবে? ফটোফসফোরাইলেশন। শেষের প্রক্রিয়াটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে কটা পর্যায়ে আমরা পড়লাম? ফটোফসফোরাইলেশন। তাহলে আমরা 5টা পর্যায়ে পড়েছি, শেষের পর্যায়ে উপস্থিত হয়েছি যে ফটোফসফোরাইলেশন। এখানে কি হবে? ফটোফসফোরাইলেশন পদ্ধতিতে সক্রিয় ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে নেমে আসার পর বিভিন্ন ইলেকট্রন বাহকের দ্বারা বাহিত হয়ে NADP প্লাসের দ্বারা গৃহীত হয়, সেটা আমরা এর আগেই পড়েছি। তাহলে ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন এইরূপ পরিবহনের সময় যে শক্তি নির্গত হয় তা ATPase নামক একটি উৎসেচক দ্বারা ব্যবহৃত হয়, এবং এর ফলে ADP ও অজৈব ফসফেট একে PI হিসেবে আমরা লিখি, ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন ATP সংশ্লেষিত হয়। ATPর মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ হয়। এই ঘটনাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ভালো করে বোঝো ফটোফসফোরাইলেশন। তাহলে কি হলো? সক্রিয় ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে নেমে আসার পর বিভিন্ন ইলেকট্রন বাহকের দ্বারা বাহিত হয়ে NADP প্লাস দ্বারা গৃহীত হয়,
ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রনের এই পরিবহনের সময় যে শক্তি নির্গত হয় তা এটিপিএইচ নামক উৎসেচক দ্বারা ব্যবহৃত হয় এবং এর ফলে এডিপি ও অজৈব ফসফেট যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি হয়। এটিপির পুরো নাম কি? কেউ বলো, তুমি বলো। এটিপির পুরো নাম এডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এডিনোসিন ট্রাইফসফেট কিভাবে তৈরি হলো? এডিপির সঙ্গে অজৈব ফসফেট, এডিপির সঙ্গে এডিপি, বলো দেখি, তুমি বলো এডিপির পুরো নাম। এডিনোসিন ডাইফসফেট, ঠিক তো? আচ্ছা, এডিপির সঙ্গে পিআই ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করছে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি। তাহলে 6টা পর্যায়, এই 6টা, এখানে আলোক দশাটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে এটিপি পেলাম, এর আগের পর্যায়টা পেয়েছিলাম কি? এনএডিপিএইচ, তার আগে কি পেয়েছিলাম? অক্সিজেন। তাহলে এগুলো আলোক দশায় উৎপন্ন জিনিস। তাহলে আলোক দশায় কি কি পেলাম? আলোক দশাটি 6টি পর্যায়ে বিভক্ত ছিল। এই 6টি পর্যায়ের নাম এবং পরপর বর্ণনা। এটা প্রথমে একটু তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে, এটা বারবার বাড়িতে গিয়ে আজকে আবার একবার দেখবে এবং এই সমীকরণটা বারবার লিখবে। সমীকরণগুলো, সালোকসংশ্লেষের রাসায়নিক সমীকরণটা খুব ভালো করে লিখবে আর কয়েকবার একটু ভালো করে পড়ো। যদি কোনো সমস্যা হয় তাহলে বলো, কালকে বলো, তাহলে আবার রিপিট করা হবে। তাহলে আজকে এখানটাই থাক, আগামীকাল অন্ধকার দশাটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে?